সুপ্রিয় দর্শকবৃন্দ, স্টার নিউজের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জিসান আহমেদ এবং আমাদের সঙ্গে রয়েছেন অসংখ্য চিকিৎসকের শিক্ষক এবং বহু অধ্যাপক তৈরির কারিগর এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান, বহুল আলোচিত সম্প্রতি বৃহস্পতিবার যার ইমিরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল করা হয়েছে, সেই প্রফেসর ডাক্তার ABM আবদুল্লাহ স্যার। কেমন আছেন? জি, আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। স্যার, শুরুতে একটু জানতে চাইব যে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, আপনার পদবি বাতিল করা হয়েছে এবং এই পদে থেকে আপনি যে সুযোগ সুবিধা নিয়েছেন সেটি ফেরতের একটা নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত এই বিষয়টা আপনি কিভাবে নিয়েছেন? না, ধন্যবাদ আপনাকে। আসলে সরকার এটা করে নাই, এটা কিন্তু বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ করছে, সরকারের দোষ দিয়ে লাভ নাই। বিষয়টা আমি সহজভাবে নিয়েছি, আমার কিছু যায় আসে না এতে আর কি। আমি তো আমার মতোই আছি আর কি। আমি মনে করি তারা যে কাজটা করছে এটা অন্যায়, অযৌক্তিক, এটা যুক্তিহীন, এটা করা উচিত হয়েছে বলে আমি মনে করি না আর কি। স্যার, আপনি রোগীর কাছ থেকে অনেক কম টাকা নেন, কিন্তু আপনার হাতে গড়া অনেক অধ্যাপক রয়েছেন যারা অনেক টাকা নেয়। আপনি এই কম টাকা নেয়ার কি কারণ? যে এত যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যেভাবে পারে নেয়, তার যোগ্যতা অনুযায়ী নেয় আর কি। আমি আমার এমনভাবে একটা মেনটেন করে চলি যে আমার দ্বারা মানুষ আসলে যেন উপকৃত হয়। কারণ আমি তো ডাক্তারি করি, তো চিকিৎসা করি, আমি যাতে সবার মধ্যে আমার একটা গ্রহণযোগ্যতা হয়। স্যার, আপনি এই যে এখন যে একটা সিদ্ধান্ত এসেছে, আপনার কাছে কী মনে হয়? আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, এটিও কি একটি দায়ী বা এর কারণেই কি এরকম একটা সিদ্ধান্ত এসেছে, কি মনে হয়? কথা হলো, যারা সিদ্ধান্ত নিচ্ছে এটা তো ওরা বলতে পারবে, এটা আমার ব্যক্তিগত হয়তো বলা উচিত না, আমি জানিও না। এটা আমার মনে হয় যে কোনো সুযোগ পান যারা অথরিটি, আমরা তাদের সঙ্গে জিজ্ঞেস করে দেখতে পারেন, ওদেরকে বলে তোমরা কী মনে করে, কেন করলা, কী নিলা। কারণ এটা তো তারা আমাকে যে এমেরিটাস অধ্যক্ষ বানাইছে, এটা তো এমনিতে হয় না, এটা তো আমার যোগ্যতা অনুযায়ী তো বাড়াইছে। আমি তো ধরেন আমার 50 বছরের তো ডাক্তারি জীবন, কত মানুষের চিকিৎসা করছি, এখনও মাঝে মাঝে করি, সেবা দেওয়ার চেষ্টা করছি। আমি তো টিচার, অসংখ্য ছাত্র আমার হাত দিয়ে ডাক্তার বাইরেছে আমার দিয়ে, এবং ওই তাদের মধ্যে অনেকে কিন্তু প্রফেসর, এবং তারা স্বনামধন্য, নিজেদের যোগ্যতায় দক্ষতায় তারা চিকিৎসা সেবা দিয়ে চাচ্ছে। তো এটা তো আমার জন্য একটা বিশাল পাওনা। আমি অনেকগুলো বই লিখছি, 7টা বই কিন্তু মেডিকেল রিলেটেড ডাক্তারিদের জন্য, এবং এগুলো ইন্টারন্যাশনাল পাবলিকেশন, সব দিল্লি থেকে 7টা বই। এবং আমি তো রেগুলার পত্রপত্রিকা, যে প্রথম শ্রেণীর যে পত্রপত্রিকা বাংলা, এগুলো তো লেখালেখি করি, সবগুলো কম্পাইল করে আমার কিন্তু 3টে বাংলা বই আছে, সবগুলো সব পাঠক কর্তৃক সমাদৃত। সঙ্গে তো আমার একটা বিশাল অ্যাচিভমেন্ট আর কি। আরেকটা কথা বলতেই হয়, ইউকে থেকে বাইরে, ব্রিটেন থেকে 2টা মেডিসিনের টেক্সট বই আছে, ডেভিডসনসের মেডিসিন একটা কুমারন ক্লার্কের মেডিসিন, 2টি টেক্সট বই সবাই পড়ে। এই 2টের কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি বোর্ডের আমি মেম্বার। সুতরাং আমার যোগ্যতা, আমার দক্ষতা, এগুলো দিয়ে খেয়েই তো আগের কর্তৃপক্ষ আমাকে এমেরিটাস অধ্যাপক করছে। তারা এটা আমাকে এমনি নিতে, সবাই তো যে কোনো চাইলেই তো পারে না। সবাই কিন্তু আমি মনে করি আমার জন্য একটা বিশাল অর্জন না। সুতরাং এই এতগুলো অর্জনের পরে যারা আমার এইটাকে, এই আজীবন যেটা আমার এটা বাতিল করলো, কি মনে করে, কেন করলো, এটা মানে তাদেরকে জিজ্ঞেস করতে পারে নাকি, কি কোন যুক্তি দেখায় তারা এটা করলো। তারা একটা চিঠি দিছে, লেখছে আমার নিয়োগটা নাকি বৈধ হয়নি। বৈধ হয়নি, কী অবৈধ হইল বৈধ বলেন? তাহলে আমাকে যদি বৈধ না হয়ে থাকে, আমাকে আত্মপক্ষ সমর্থনে তো সুযোগ দেওয়া উচিত। ইচ্ছা মতো যা মনে ধরলো তাই করলে এটা তো হতে পারে না। আইন বলে একটা কথা তো আছে। স্যার, যারা সমালোচনা করছেন, আমরা দেখেছি অনেকে প্রশ্ন তুলছেন যে 24-এর যে গণ আন্দোলন হলো, সেই গণ আন্দোলনে হাসপাতালে আসলে যারা এই আন্দোলনে আহত হয়েছেন তাদের চিকিৎসা সেবা না দেওয়ার জন্য নির্দেশনা এসেছিল। তো তারা প্রশ্ন তুলছেন যে আপনি তখন চুপ ছিলেন কেন, কিছু বলেননি কেন? আমি করছি, কে করছে এটা? আমি কেউ ছিলাম না, আমি চুপের কি আছে? আমাকে জিজ্ঞেস করছে কেউ? এটা তো গণ আন্দোলন হোক আর যে হোক, আমি তো ডাক্তার, সবার ডাক্তার। আমি তো জেলখানায় গেছি, ফাঁসির আসামিরও চিকিৎসা করছি। রুগী সে যে কারোরই হোক, আমি তো তাদের কারো বিরোধিতা নেই, রুগী হলে সে যেই হোক। সুতরাং যে কথাটা বললেন গণ আন্দোলনে যারা ছিল, তারা নির্দেশনা ছিল, এটা আমি জানি না, আমি করিনি, আমি জানিও না, এই সম্বন্ধে আমার কোনো নলেজই নাই। এবং আমি যদি আসলে আমাকে যদি তাদের বলে যে তাদের চিকিৎসা করবো কিনা, অবশ্যই করতাম। মানুষ হিসেবে যে কোনো মানুষ, যে কোনো শ্রেণীর, যে কোনো পেশার যেই হোক, রুগী যদি আমার কাছে আসে, যদি সেটা আমার কেস হয়, অবশ্যই আমার সাধ্য অনুযায়ী আমি তাকে চিকিৎসা দেবো, সে যেই হোক। সুতরাং কাউকে আমি রিফিউজ করা, কারো বিরুদ্ধে কিছু বলা, এটা কিন্তু আমি ঠিক না।
যদি কেউ এটা অভিযোগ করে থাকে এটা ভিত্তিহীন, ঠিক না এটা। স্যার, আপনি যেটা বললেন 24-এর গণ আন্দোলন হলো, সেখানে দেশি বিদেশি অনেক পরিসংখ্যান এসেছে, অসংখ্য মানুষ সেখানে আহত হয়েছেন এবং 1000-এর অধিক সেখানে নিহত হয়েছেন। এই 24-এর এই গণ আন্দোলনকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি তো আসলে পলিটিক্যাল লোক না, রাজনৈতিক বক্তব্য দেওয়ার আমার কোনো ইচ্ছাও নাই, বা আমি রাজনীতির সঙ্গে কোনোদিন জড়িতও ছিলাম না আর কি। সুতরাং এই বিষয়ে আমি কিছু বলতে চাই, আমি কি বলবো, আমি কিছু বলতে চাচ্ছি না। আমি তো ডাক্তারি করি, আমার পেশা একটাই, ডাক্তারি করি। আমি শিক্ষকতা করছি, আমি লেখালেখি করি, বই লেখছি করি। আমি এই রিলেটেড প্রশ্নটাই আমি পছন্দ করি। সুতরাং আন্দোলনের ব্যাপার নিয়ে আসলে আমার বলা উচিত, আমি করি। আমি তো জড়িত না আসলে, আমার ছাত্র জীবন থেকে শুরু করে আমার প্রফেশনাল জীবন কোনো সময় জড়িত, আগেও ছিলাম না এবং কিন্তু এখনও নাই। সুতরাং আন্দোলন নিয়ে কথা বলা তো আমার উচিত না। আপনার ইমিরেটাস অধ্যাপক আপনি নিয়োগ পেয়েছিলেন, নিয়োগটি বাতিল হয়েছে। আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। আপনার কাছে মানে এখন কি মনে হয়, ওনার ব্যক্তিগত চিকিৎসক হওয়াটা নিয়ে এখন কি আপনার কোনো খারাপ লাগা কাজ করে কিনা? যেহেতু ভালো মন্দের তো প্রশ্ন না, আমি ডাক্তারের সঙ্গে যে কেউ তো আমাকে কল করতেই পারে। প্রধানমন্ত্রী তখন আমাকে যদি উনি আমাকে নিয়োগ দিচ্ছেন, তো নিয়োগ দিচ্ছেন, আমি এটা করবো না সেটা? যে কেউ, আমি তো বলছি আমি সকল মানুষের চিকিৎসক, সেটা প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, সচিব বলেন, তারপরে আপনাদের মতো সাংবাদিক ভাই বলেন, কত সাংবাদিক বন্ধু আমার আছে, ভাই আছে, তো তারা রুগী, তারা তো আসছে আমার কাছে প্রথমত রুগী হিসেবেই। এরকম সব যারা যে কৃষক, শ্রমিক বা রিক্সাওয়ালা, যেই আমার কাছে যে কোনো মানুষই আসতে পারে। সাবেক প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমি চিকিৎসক ছিলাম, এটা তাতে তো কোনো অসুবিধা, আমি ডাক্তার হিসেবে আমি চিকিৎসা করতে পারি না। যে খালি উনি কেন, এখনও যদি কেউ প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যে কেউ যদি আমাকে কল করে বা দেখে, আমি চিকিৎসা করবো না? জেলখানায় তখন কত নেতা ছিল ভর্তি, বিভিন্ন বিরোধী দল, ওই সময় 1/11-এর সময় কত বড় বড় নেতারা, তো আমি তাদেরকে চিকিৎসা করছি। তো নাম বললে হয়তো চিনবেন, আমি এদিকে অত বিতর্কে যেতে চাচ্ছি না। অনেক নেতা আমি চিকিৎসা করছি। তো রুগী আসছে, ভর্তি আছে, জেলখানার রুগী, আমি গেছি, চিকিৎসা করছি, যতদূর আমি ভালো করার চেষ্টা করছি, এইটাই তো আমার কাজ। স্বৈর শাসকের একটা অভিযোগ নিয়ে মূলত দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এই অভিযোগ এসেছে এবং ওনার বিরুদ্ধে আরও অভিযোগ এসেছে, উনি গুম করেছেন, খুন করেছেন, এত কিছু হয়েছে। প্রশ্ন উঠছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে আপনি তখন কেন চুপ ছিলেন? চুপছি বলে তো আমি কী করবো? আমি তো নেতা না, তাই না? বা তখন কোনো এক্সিকিউটিভ কোনো পোস্টে না, আমার হাতে কোনো ক্ষমতা না, সেখানে আমি চুপই। আমি চুপ মানে কি, আমি কী করবো এখানে? কারণ তো আমার ব্যক্তিগতভাবে করার কিছু ছিল না, আমার করার কিছু নাইও, করার দরকার হতো না। আমি কী করবো এখানে? আমার কাজই তো রুগী দেখা। আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, যদি এখন এটি নিয়ে কথা উঠছে, ওনাকে স্বৈরাচারের তকমা দিয়ে বা এই অভিযুক্ত হয়ে উনি দেশ ছেড়েছেন, আপনার চোখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেমন মানুষ ছিলেন? এই কথা হলো, তো প্রথম কথা হলো, উনি তো প্রধানমন্ত্রী ছিলেন, এটা সত্য, একটা দলের সভানেত্রী ছিলেন, এটাও সত্য। কিন্তু আমি তাকে চিকিৎসা করছি মানুষ হিসেবে, রোগী হিসেবে, এটি আমার কাছে বড় ছিল এবং উনি তাই জানতেন। এবং উনি যে প্রধানমন্ত্রী বা দলের প্রধান বা এইসব নিয়ে উনি নিজেও কোনোদিন আমাকে রাজনীতি নিয়ে কোনো কথাও বলেন নাই। রাজনীতি কোনো যে এটা সুযোগ সুবিধা বা পোস্ট কিছু দেওয়া কিছু, এসবও কিছু বলেন নাই। প্রয়োজন পড়ছে জ্বর, অসুখ বিসুখ, সর্দি কাশি বা যে কোনো রোগ ব্যাধি কল করছে, আমি গেছি, দেখছি, চিকিৎসা দিছি, এতটুকুই আমার আসলে কাজ ছিল। আর বাকি যেগুলো বললেন সেগুলো তো রাজনৈতিক ব্যাপার, আমি তো রাজনীতি নিয়ে মাথা ঘামাই না, আমি ওই নিয়ে কোনো কথাও বলতে চাচ্ছি না। স্যার, জুলাই গণঅভ্যুত্থান যখন শুরু হলো, তখন তো আসলে দেশের সব জায়গায় আন্দোলন শুরু হলো। তখন জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত তখন তার শারীরিক অবস্থা কেমন ছিল? আপনি গণভবনে কতবার গিয়ে? শারীরিক অবস্থা ভালো মন্দই আছে, ভালো মন্দই, মানুষের চেক আপ করা, একটু প্রেশার দেখা, কেমন আছেন, পরীক্ষা নিয়ে করা, তেমন কোনো শারীরিক খুব সিরিয়াস কিছু ছিল না আর কি। আর শারীরিক অসুখ বিসুখ হলে ব্যক্তিগত ব্যাপার, টুকটাক মানুষের অসুবিধা তো থাকেই, এটা তো কনফিডেন্সিয়াল, এটা তো মানুষ ওপেনলি বলে বেড়ায় না কার কী হয়েছে না হয়েছে, এটা কিন্তু নিয়ম, এটা ডাক্তারদের ফাইল থাকে, এইটা তো মিডিয়াতে বলার মতো না আর কি। তো মোটামুটি ভালো ছিলেন, এইটুকু বলা যায় আর কি। জুলাইয়ের যে আন্দোলন শুরু হলো তার থেকে 5ই আগস্টে উনি চলে যাওয়ার আগ পর্যন্ত আপনি কতবার গণভবনে গিয়েছেন? আমি কমপক্ষে তো ডেইলি একবার যাইতামই, তার কোনো হিসেব আছে নাকি? আমার একটা অফিসিয়াল টাইম ছিল, সকালে হয়তো যাইতাম, খোঁজ খবর রাখতাম আর কি। যেমন ধরেন অফিস টাইম 9টা বা আগে, বা উনি যখন বাইরে আমি জানতাম উনি এই সময় গণভবনে থাকবে বা প্রধানমন্ত্রী অফিসে যাবে 9টা 10টা, তার টাইমটা আমি জানি নিতাম, ওইভাবেই যেতাম, সাথে থাকতাম। প্রধানমন্ত্রী অফিসে গেলে সাথে গেতাম, গণভবনে থাকলে গণভবনে থাকতাম, এইভাবেই। এর বার বলে তো শেষ নাই।
একবার অন্তত তো যাওয়া হতো আর কি। আপনি তো ওনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, সেই সময়টাতে তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের অবস্থা কি আগের চেয়ে কিছুটা খারাপ ছিল কিনা বা কেমন ছিল? ভালো মন্দই ছিল, বয়স তো তার হয়ে গেছে, ভালোই ছিল, মনের জোর ছিল, দেখতাম শারীরিক অবস্থাও ভালোই ছিল আর কি, ফিট ছিলেন উনি, মোটামুটি তেমন কোনো অসুস্থতা ওইরকম সিরিয়াস কিছু হয়নি আর কি, ভালো ছিলেন। 5ই আগস্ট আপনি কোথায় ছিলেন এবং কি করছিলেন? নেপাল ছিলাম আমি, ওখানে একটা ইন্টারন্যাশনাল সেমিনার ছিল, নেপালি স্টুডেন্ট, ওদের একটা অ্যাসোসিয়েশন আছে, সব নেপালি যারা বাংলাদেশ থেকে পাশ করে গেছে ওদের একটা কনফারেন্সের মধ্যে ছিল, আমাকে ইনভাইট করেছিল, আমি তখন ওখানে ছিলাম আর কি। আমি 4 তারিখে বোধহয় রাতে আসছি আর কি, 5 তারিখ সকালে তো এই গোলমাল, তো আমি ঘরেই ছিলাম, বাইরেই নেই তো, বা বাইরে নেই, পারিয়ে নেই বাইরে, তো রাস্তাঘাটের অবস্থা তো ওইরকম ছিল না আর কি। কিভাবে জানতে পারলেন যে শেখ হাসিনা চলে গেছে? টিভি দেখতেছি এটাই। কি করলেন? না তারপর কি, আমি ঘরে বসাই আর কী করবো, ওখানে আমার যাওয়ার সুযোগ হচ্ছিল না, ওখানে যাই আমি কী করি, আমার ইচ্ছাও চায় না, এই মানুষের মধ্যে কি আমার যাওয়ার মতো সুযোগ আছে? ওখানে আমি যাই কী করতাম, যাওয়া তো দরকার হচ্ছিল না, সুযোগ হচ্ছিল না, ঘরে বসছি, টিভি, মিডিয়া, টেলিফোন, অনলাইন, এগুলোই খবর টবর দেখতেছি আর কি। আপনি এখন কি করছেন? কোথায় রোগী দেখছেন? কোথায় প্র্যাকটিস করছেন? আমি আমার সুযোগ মতো রুগী খুব বেশি দেখে না, একটু কমিয়ে দিছি আর কি, কিছুটা বয়স বলতে পারেন, সব মিলেই আর কি। আমি লেখালেখি প্রায় করি, মাঝে মাঝে পত্রপত্রিকা ওঠে আমার, আর আমার বইগুলো একটু এডিশন চেঞ্জ করতে হয়, নিউ এডিশন করছে, এগুলোই কাজ করি আর কি। আর রুগী মাঝে মাঝে টুকটাক দেখি, বিভিন্ন ক্লিনিক কল টল দিলে দেখি, চেম্বার প্র্যাকটিসটা একটু কমায় রাখছি আর কি। আমার ইচ্ছা হলে মানুষের সেবা দিচ্ছি, দিয়ে যাব, এটাই করে যাচ্ছি আর কি এখনও, যতটুকু সম্ভব, যতটুকু দিন আল্লাহ বাঁচিয়ে রাখেন, আল্লাহ যদি সুস্থ রাখেন, মানুষের জন্যই করে যাচ্ছি, মানুষের মানে চিকিৎসা সেবা, এটাই করে যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে শেখ হাসিনার সহযোগী বলা হচ্ছে এবং এটা বলা হচ্ছে যে জুলাই আন্দোলনে আপনি বিরোধিতাকারী ছিলেন, এটা কতটুকু, এটা কি আসলে সত্য? যারা যে আমি তো বললাম, আমার পরিচয় তো আপনার নিজেরাই তো বললেন আমি কী ছিলাম, কেউ যদি নিজের মতো করে বলেন তার ব্যাপার, সহযোগীর কী আছে আমার? আমি তো আগেই বলছি, আমি তো অরাজনৈতিক, আমার কোনো পোস্ট ছিল না, যে যার মতে বললো ওটাই তো আর হলো না, তার মতো বললেই হয়ে গেল, করতেই পারে, সে বলতেই পারে। আমি যা ছিলাম, ডাক্তার ছিলাম, অধ্যাপক ছিলাম, এখন তো রিটায়ারমেন্টের প্রফেসর গিয়েই তো আর করি না, ডাক্তার ছিলাম, ডাক্তারই আছি। 24 জুলাই আন্দোলনে আপনি সেটা দেখেছেন, টিভিতে দেখেছেন বললেন, আপনি যখন দেখেছেন এই যে মানুষ আহত হচ্ছে বা নিহত হয়েছে, এই তখন আপনার খারাপ লাগা কাজ করেছে কিনা? বলতে হয় না, কোনো মানুষ যদি আপনি আহত দেখেন, নিহত দেখেন, আপনার কি ভালো লাগবে? যেই হোক, মানুষ তো আমি নাকি, এটা কি ভালো লাগার মতো জিনিস? খারাপই তো লাগবে। মানুষ কাঁপচাচ্ছে, চিল্লাচিল্লি করছে, আপনার কি, আপনার ভাই যদি হয় আপনার কেমন লাগবে? সুতরাং যেটা বাস্তব এটাই বলবো, একটা মানুষ খারাপ হচ্ছে, খারাপই তো বলবো, এটাই তো স্বাভাবিক এবং এটা তো উচিত, হিউম্যান তো, মানুষ তো আমি। ভালো মন্দ জনগণ বিচার করবে, দেশ আছে, মানুষ আছে, বিচার করার লোক আছে, তো ওটা নিয়ে আমার কথা বলার তো দরকার নেই, উচিতই তো না। তারা যা করছে ওটা কি আমি বললেই কিছু, না বললেই কি, যেহেতু আমি ওই লাইনের লোক না, দরকার কি বলা আমার। এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।